দীপাবলি। আমি মনে হয় আপনাদের আগেই বলেছি যে পুজোর প্রত্যেকটা দিন আমি আলাদাভাবে উপভোগ করতে পারি। কালী পুজো তো আমার কাছে আরোই স্পেশাল। আসলে আমার মার জন্মদিন অনেক সময় কালী পুজোতেই পড়ে, তাই আমাদের বাড়িতে সেদিন খুব হই হয়। অনেক লোক আসে খেতে, লুচি, মাংস, আলুর দম সব হয়। আর বাড়িটা আলোকিত করার ভার আমার ওপর। আমি সেদিন সুতির শাড়ি পরে প্রদীপ জ্বালাই। আর আমার না ওই টুনি বাল্বগুলো, ইলেকট্রিক বাল্বগুলো একটুও পছন্দ না। আমার ভাল লাগে ওই পুরোনো দিনের ট্রেডিশনাল ল্যাম্পগুলো, মাটির। তাতে একটু সর্ষের তেল দিতে হয়, তুলো দিয়ে সলতে বানাতে হয় হাতে পাকিয়ে। একবার বাড়িটা সাজানো হয়ে যাবার পর তারপরে আমরা সবাই নিচে যাই বাজি ফাটাতে। জানেন, মা নিজের ছোটবেলাকার গল্প করেছেন, যখন ধরুন মার 10 বছরের জন্মদিন কালী পুজোর দিন পড়েছে, তারা তাদের পেছনের গার্ডেনে গিয়ে 10টা বাড়িতে বানানো তুবড়ি একসঙ্গে জ্বালাতেন। কি দৃশ্য বলুন, কীরকম সুন্দরভাবে জন্মদিন সেলিব্রেট করা। আমার খুব ইচ্ছে করে যে আমারও একটা বাগান হোক, আমিও তুবড়ি বানাতে জানতাম। কিন্তু কি করব, বাজারের কেনা তুবড়ি আমার পক্ষে যথেষ্ট। আর আমার কোন বাজিগুলো ফেভারিট জানেন? যেগুলো একেবারে শব্দহীন, মানে ধরুন তুবড়ি, চরকি, রং মশাল, তারপরে সাপবাজি, ফুলঝুরি, এগুলো সব। চলুন তাহলে আজকের নারীর শুরু করি আপনাদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে। নমস্কার, আমি নারীর কমলিকা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি এই ফ্যাশন সেগমেন্ট নিয়ে আপনাদের জন্য। অবশ্য আজকে একটা বিশেষ দিন। আজ দীপাবলি, আলোর উৎসব। আর এই উৎসবের দিনে আপনাদের জন্য আমি কাকে এনেছি জানেন? আমাদের সঙ্গে যে ডিজাইনার আজ রয়েছেন, তিনি এই আলোর উৎসবকে মাথায় রেখে তার ক্রিয়েশনসটা করেন। তার ক্রিয়েশনস, তার ডিজাইনস সৃষ্টি হয় এই আলোর উৎসবকে মাথায় রেখে। হ্যাঁ, আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়া মিত্র, মিস অ্যান্ড মিসেস বুটিকের তরফ থেকে। নমস্কার সুপ্রিয়া। আচ্ছা, এই যে আলোর উৎসব, এর সঙ্গেই আমরা কিন্তু রিলেট করি আপনার ডিজাইন, মানে জারদোজি। জারদোজি তো খুব বাঙালি কনসেপ্ট নয়, এটা তো নন বেঙ্গলি কনসেপ্ট, তাই তো? হ্যাঁ। এবারে এই নন বেঙ্গলি কনসেপ্টটা আপনি এখন আমাদের বাঙালিদের কাছে নিয়ে এসেছেন, তুলে ধরতে চাইছেন। এটার পেছনে রহস্যটা কি? এর পেছনের রহস্যটা হচ্ছে আমাদের যে টিনেজাররা রয়েছে, তারা তো মোটামুটি জিন্স আর গেঞ্জিতেই অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু পার্টি বা বিয়ে বাড়িতে যেতে গেলে তারা কিন্তু কোনো গডি ড্রেস চাইছে। হ্যাঁ, তো লাচ্ছা যেটা আমি নিয়ে এসেছি, আমাদের অ্যাকচুয়ালি এই লাচ্ছা জিনিসটা রাজস্থান থেকে এসছে, কিন্তু রাজস্থানে বাদ নিয়ে কাজ থাকে, কিন্তু আমি পুরোটাই জারদৌসি কাজ করছি যাতে গর্জিয়াসও লাগে আর বিয়ে বাড়িতে পরার পর উৎসবের দিনে, যেরকম আজকের দিনে তো নিশ্চয়ই পড়বে। তাই একটু ক্রিয়েশনস গুলো আপনার দেখি। দেখো, এটা হচ্ছে চুমকির কাজ। চুমকির কাজ, পুরোটাই চুমকির কাজ। এটা আমরা ওই লাচ্ছার চলি বলবো এটাকে, উপরে, তাই তো? উপরেরটা। আচ্ছা, এই চুমকির কাজে কি কি ব্যবহার করেছি? জরি সুতো ব্যবহার করেছি আমি। চুমকি তো রয়েছে, দেখতেই পাচ্ছ, এটা সাদা চুমকি আর সোনালি চুমকি মেশানো, আর পুরোটাই এরকমই কাজ করেছি। আর নিচে তোমার হচ্ছে ঘাগরা টাইপের রয়েছে। হ্যাঁ, এটাতে আমার একটু প্লেন রয়েছে, যাতে উপরটা, যেহেতু ব্লাউজটা গডি, নিচটা প্লেন হলে এই জিনিসটা খুলবে, তাহলে ব্লাউজটা আরো বেশি করে খুলবে। আর এটার উপরও ছোট ছোট সিকোয়েন্সের কাজ আপনি জরি সুতো দিয়ে করেছেন। বাহ, খুব এলিগেন্ট, খুব সুন্দর। এবার আরেকটু ব্রাইট, এটা আমার মনে হয় এটা খুব ব্রাইট। এটা তোমার শাটিনের উপর, শাটিনের উপরে। বাহ, তো মেটেরিয়ালটা তো তোমার শাটিন, তবে সাদা জরির কাজ করা রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। আর এদিকে তুমি দেখো যে চুমকিটা বসিয়েছি, কিন্তু স্টোনের মতো দেখতে। হ্যাঁ, মানে একদম ক্রিস্টাল এফেক্ট আছে, ক্রিস্টাল এফেক্ট আনবার জন্য। আর এই জরিটাও কি সাদা জরি? সাদা জরি। আচ্ছা, এছাড়া অন্যান্য কি বিডস বা অন্যান্য কি ক্রিস্টাল দিয়ে কাজ করেন আপনি? আমি কুন্দনের একটা কাজ করি। কুন্দন যেরকম গয়না তো আমরা পরিচিত, আর কি গয়না। হ্যাঁ, কুন্দনের একটা রয়েছে, তুমি দেখো। এটা তো খুব খুব সুন্দর। আসলে ম্যাচিং গয়না তো বাজারে পাওয়াই যায়, কারণ কুন্দনের সাথে আমরা খুবই পরিচিত, কিন্তু লাচ্ছার উপর কুন্দনটা একটু নতুনত্ব আর কি, এই জন্য আমি একটু করেছি। এটা কুন্দন রয়েছে, প্লাস জড়ি ছোট ছোট কাজ রয়েছে। কুন্দন দেখলাম আমরা, ক্রিস্টাল দেখলাম, বিডস দেখলাম। এবার অন্যান্য সুতো বা অন্য কিছু যদি কাজ থাকে? এইটা যেমন ফ্রেঞ্চ ক্রেপের উপর রয়েছে, তোমার অ্যান্টিক কাজ করা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, যেটা চলছে এখন বাজারে অ্যান্টিক ডিজাইন, সেরকমটা মাথায় রেখেই আমি করেছি। এটা দেখো তুমি, চুমকিটা একটু অন্য টাইপের, মেটালিক চুমকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিডসগুলো কালার বিডস অন্যরকম দেখতে একটু।
এখন তো মেটালিক এফেক্টটা খুব খুব চলছে, ম্যাট ফিনিশ, সব কিছুই ম্যাট ফিনিশ পাওয়া যাচ্ছে। এছাড়া তোমার আচ্ছা, এটা প্রশ্ন সম্বন্ধে একটু প্রশ্ন আছে। বলো। এই যে কপার ইউজ করেছেন, ব্রঞ্জ ইউজ করেছেন, হালকা বোধহয় সাদা সুতোও আছে, আবার এই শর্মা চুমকির মতো জিনিসগুলো আছে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার স্কিম, ব্রাউন, বেজ, সিলভার, কপার, এইগুলো আপনার মাথায় কি করে আসে? এটা অ্যাকচুয়ালি কালার কম্বিনেশন, মানে করতে করতে এটা মাথায় চলেই আসে আর কি। একটা কালার, যে ধরো আমি একটা কালার দেখছি মস গ্রিন কালার, গ্রিনের সাথে কি আসে, গোল্ডেন দিলে অত খুলতো না, কিন্তু যেহেতু আমি অ্যান্টিক কাজ করছি অটোমেটিক এই জিনিসগুলো চলেই আসছে যে একটু ব্রোঞ্জ কালার দিলে একটু আর ভালো এই লাগে। অ্যান্টিক ডিজাইনসগুলো আপনি কোত্থেকে পাচ্ছেন? অ্যান্টিক ডিজাইনগুলো আমি পাচ্ছি হচ্ছে তোমার, আমার কালেকশন আছে প্রচুর ম্যাগাজিনের। আচ্ছা, হ্যাঁ, আর এখনকার সাথে ম্যাচ করে ম্যাগাজিন থেকে নিয়ে আমি নিজস্ব একটা তৈরি করি। ওয়েস্টার্ন ডিজাইনস ইনফ্লুয়েন্স করে কি? ওয়েস্টার্ন ডিজাইন ঠিক এটা ইনফ্লুয়েন্স করে না, কিন্তু প্যাটার্নটা কিছুটা বলতে আমি পারে। দেখেছি, কারণ আমি বলি যে আমরা ওয়েস্টার্ন গার্মেন্টস গুলো পরি, অনেক আউটফিটস আজকালকার ছেলেমেয়েরা পরছে, এবার তাদের মধ্যে যে একটা শিমারি লুক আছে সেটা তো টোটালি ওয়েস্টার্নে পাচ্ছি আমরা, সেটা আবার জারদোজিতে পাচ্ছি আমাদের ট্র্যাডিশনাল শাড়ি কিছুটা। তো সেটা। আচ্ছা, এইটি ব্রোকেড, এটা কি ব্রোকেড? এটা টিস্যু। আচ্ছা, এটা টিস্যু। এটা টিস্যুর ব্রোকেড লুক আছে কিন্তু, এটা সে পুরনো দিনের আমাদের বেনারসি লুকটা আনবার জন্যই আমি এইরকম কালার একটা ইউজ করেছি আর কি, তার সাথে গোল্ডেন জড়ি। বাহ, অপূর্ব। আসলে আজকাল তো কেউ বেনারসি পরতে চাইছে না, কিন্তু বেনারসি লুকটা চাই আর কি, সেই জন্য এই জিনিসটা রয়েছে। হ্যাঁ, আর এটা নিশ্চয়ই আপনার মতে এটা পার্টি ওয়্যার, হ্যাঁ, উৎসবের দিনে পড়তে পারে, সান্ধ্য অনুষ্ঠানে পড়তে পারে, যে কোনো সান্ধ্য অনুষ্ঠানে পড়তে পারে। আচ্ছা, এবার দিদি একটু নীলটা দেখো, এটাও একটা অ্যান্টিক কাজ। এটা তো আমাদের খুলে দেখতেই হবে, অপূর্ব না? এটা কিন্তু তার সাথে সুতোর কাজও রয়েছে মাঝখানে। বাহ, কুন্দনগুলো কালার কুন্দন ইউজ করেছি এখানে, সাধারণত সাদার সাথে আমরা পরিচিত, দেখো সবুজ রঙের কুন্দন এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা দিদি, আমিও জানতে চাইবো এবং আমাদের দর্শক বন্ধুরাও জানতে চাইবেন, এই শাড়িগুলোর রেঞ্জ বা আপনার এই লাচ্ছার রেঞ্জ, আপনার মোরালেস পুরো কালেকশনটারই রেঞ্জ মানে কি থেকে শুরু হয়েছে, কিসে গিয়ে থামছে? আমার বুটিকের শাড়ির রেঞ্জ হচ্ছে 280 টাকা থেকে শুরু, সাউথ কটন দিয়ে শুরু। 280 টাকায় জারদোজি ওয়ার্ক, সাউথ কটন থেকে শুরু, শুধু সাউথ কটন 280 থেকে শুরু, আর 2500 অবধি রয়েছে। জারদোজি 1600 1700 থেকে শুরু হচ্ছে, 2500 অবধি। 2500 টাকা এক্সিড করে না? না। আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো, রেঞ্জের মধ্যে। রেঞ্জের মধ্যে। আর একটা খুব জানতে ইচ্ছে করছে, এই যে আজকের আলোর অনুষ্ঠান দীপাবলি, এর জন্য আপনার কোনো স্পেশাল কালেকশন বা কোনো স্পেশাল ডিজাইন কিছু করেছিলেন কি? হ্যাঁ, করেছিলাম, যেটা তুমি পরে আছো, নেটের উপর বিটসের কাজ, এটাই আমার ছিল দিওয়ালি স্পেশাল। বাহ, নেটের উপর বিটসের কাজ আমি পরে ফেলেছি, যাতে লাইট পড়লে একদম মানে আরো সুন্দর লাগে, আরো ভালো এফেক্ট হয়। খুব সুন্দর। তাহলে কেমন লাগলো আমাদের সুপ্রিয়াদির এই জারদোজি কালেকশন? অবশ্যই লিখে পাঠাবেন। আর আমাদের ঠিকানা হলো, আর আপনাদের মধ্যে যদি কেউ সুপ্রিয়াদির সঙ্গে যোগাযোগ করতে চান, তার বুটিকে আসতে চান, সে ব্যাপারেও আমাকে লিখে জানাবেন। আর কম্পিটিশনের কথাটা ভুলবেন না। হ্যাঁ, আপনাদের হাতে করা কোনো ক্রিয়েশনস, হাতে রাখা হতে পারে বা কোনো হাতের কাজ হতে পারে, এমব্রয়ডারি, মোটিভ, ডিজাইন যা আছে আমাদের স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিন। সব থেকে সেরা স্যাম্পল আমরা বেছে নেব এবং যার স্যাম্পল আমরা বেছে নেব তাকে আমন্ত্রণ জানাবো এখানে এসে বসার জন্য। তার সঙ্গে হবে গল্প, আড্ডা, এবং তিনি সুযোগ পাবেন তার সেই ডিজাইনস ডিসপ্লে করার আপনাদের সামনে। তাহলে দেরি করবেন না, শিগগিরই স্যাম্পল পাঠিয়ে দিন। আর অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের এই দীপাবলির দিনে, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ আমাদের সুপ্রিয়াদিকে। সুপ্রিয়াদি, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের এই সেগমেন্ট এখানেই শেষ করব। আনন্দ করবেন আজকের দিনে, কিন্তু মনে রাখবেন সাবধানে আনন্দ করতে হবে। নারীর সকলের তরফ থেকে, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, প্রীতি। নমস্কার। এখন আমরা কথা বলতে যাচ্ছি বিপুল দত্ত সম্রাটের। আসুন। নমস্কার বিপুল দা, আপনাদের কালেকশন সম্বন্ধে একটু বলবেন। লাচ্ছাস কালেকশন, ব্রোকেড, জর্জেসি কাজ, হাতের এমব্রয়ডারি বুটিক, কারিশমা ডিজাইন। ডিজাইনটা কি? এটা হচ্ছে আপনার জর্জেসি কাজ বুটিকের উপরে আছে, এটা কারিশমা ডিজাইন। কারিশমা কাপড় নয় কিন্তু, ঠিক আছে, কারিশমা ডিজাইন। খুব সুন্দর, মাস্টারপিস। হ্যাঁ, বলুন। কি ধরনের মানে সিকোয়েন্স ওয়ার্ক বা বিড ইউজ হয়েছে জারদোজির উপরে একটু বলবেন? কাতান সিল্কের উপরে আছে, ইনসাইড কাতান সিল্ক, উপরে নেট আছে, ঠিক আছে। এটাকে বলে কারিশমা ডিজাইন। আবার বলে দিচ্ছি। আচ্ছা, এই লালটা সম্বন্ধে একটু বলুন।
লাল তো রেডিমেন্টেন কাপড় আছে, এটা বুটিকি ডিজাইন আছে, কিন্তু ডিজাইনটা আপনার সব হ্যান্ডওয়ার্ক। এইসব সমস্ত লাচ্ছা কালেকশনের একটু প্রাইস রেঞ্জটা বলুন। প্রাইস রেঞ্জ আপনার 2000 টাকা থেকে 4000 টাকা অবধি আমার কাছে এখন রেডি আছে, দামিটা বিক্রি হয়ে গেছে। আর এগুলো সমস্তই শান্ত অনুষ্ঠান পার্টি ওয়্যার হিসেবে চলতে পারে। তো আচ্ছা, কি ধরনের মানে কি ধরনের ক্রাউড আসে আপনাদের, মানে কাস্টমারদের মধ্যে সমস্ত বয়সের কাস্টমাররা তো নিশ্চয়ই আসবেন, এটা তো একদম টিনেজারদের পুল করে, তো অল্প বয়সী তরুণীরা খুব আসে তো? মেয়েরা আসে, এখন আবার যারা শাড়িরা পরতে চায় তারা লাচার দিকে বেশি ইন্টারেস্টেড। ইউরোপের কাস্টমার বেশি লাচার দিকে ফেভারিট করছে। ইউরোপে মানে আমাদের আপনারা বিদেশেও তাহলে আপনাদের কাস্টমার আছে? জার্মান, ফ্রান্স, ইটালি, মেক্সিকো সব আপনার ইউরোপের কাস্টমার আমার কাছে আজকেও এসছে, তারা দুটো লাচা নিয়ে চলে গেছে। খুব ভালো। আর এই বছর আপনাদের কেমন সেল বা মার্কেট হয়েছে? কি আছে, খুব একটা ভারী নেই, হালকার মধ্যে চলছে আর কি। নমস্কার, আমি দেবচানী। দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্বাস্থ্য বিভাগ। এমন একটা রোগ নিয়ে আজকে আলোচনা করব যেটা অবশ্য খুব কমন, আমারও থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, কিংবা হয়তো আছেও, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না আমাদের রোগটা কি। বলে দিই, রোগটা আর কিছুই নয়, হাই ব্লাড প্রেশার। চলুন হাই ব্লাড প্রেশার নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুব্রত সেনকে। নমস্কার ডক্টর সেন। নমস্কার। আচ্ছা ডক্টর সেন, ব্লাড প্রেশার ব্যাপারটা কি? ব্লাড প্রেশার বলতে আমরা বুঝি যখন রক্ত কোনো আর্টারি বা ধমনির ভেতর দিয়ে চলাচল করবার সময় যে পার্শ্বচাপের সৃষ্টি করে সেটাকে বলা হয় ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশার দুরকম হয়, একটাকে আমরা বলি সিস্টলিক প্রেশার, মানে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় যখন কন্ট্রাক্ট করে রক্তটাকে আর্টারির মধ্যে পাঠিয়ে দেয় তখন একটা চাপ হয়। আবার যখন লেফট ভেন্ট্রিকল ব্লাড রিসিভ করে, যখন ব্লাড আসে হার্টের মধ্যে, তখন একটা চাপের সৃষ্টি হয়, এটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। কোন ক্ষেত্রে আমরা ধরবো হাই ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার স্বাভাবিক কত, এটার বিষয়ে নানান মতভেদ আছে। বিশেষ করে এই ব্লাড প্রেশার কত স্বাভাবিক এটা বলার আগে আমাদের জানতে হবে যে ব্লাড প্রেশার কার উপর নির্ভর করে। এটা নির্ভর করে জাতি, যেরকম শ্বেতকায়দের ব্লাড প্রেশার একটু কম থাকে, অশ্বেতকায়দের একটু বেশি থাকে। এছাড়া লিঙ্গ, মেয়েদের ব্লাড প্রেশার একটু কম থাকে, ছেলেদের বেশি থাকে। বয়স, জাতিগত সমস্যা, এইগুলোতে দেখে আমরা করি। তবে মোটামুটি আমরা বলতে পারি যে একজন পূর্ণবয়স্ক মানুষের ব্লাড প্রেশার 140 সিস্টলিক এবং 80 ডায়াস্টলিক হলে সেটাকে আমরা মোটামুটি স্বাভাবিক বলতে পারি। আচ্ছা, তাহলে এটা ক্রস করে গেলেই আমরা বলবো সেটাকে হাই ব্লাড প্রেশার? না, আমরা খালি একটা রিডিং 140-এর বেশি হলেই আমরা হাই ব্লাড প্রেশার বলবো না। ডাক্তারবাবুদের কাছে যখন রুগী দেখাতে আসেন তখন সবাই একটু টেনশনে ভোগেন, এবং আমরা দেখি যে প্রথমে যখন ঢুকতেই ব্লাড প্রেশার নেওয়ার সময় হলো 150/90, তার সঙ্গে কথাবার্তা বলার পরে সব পরীক্ষার পরে আবার যাওয়ার আগে যখন আরেকবার নিলাম তখন হয়তো দেখলাম তার ব্লাড প্রেশার 130/80। ও, এরকম ভ্যারি করতে পারে? মানে টাইম টু টাইম এটা ভ্যারি করে? মানে সকালবেলা একরকম, বিকেলবেলা একরকম হতে পারে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আচ্ছা, আমরা সারাদিন কাজের পরে যখন সন্ধ্যাবেলার দিকে আমাদের ব্লাড প্রেশার যে কোনো মানুষেরই একটু বেশি হতে পারে, আর সারা রাত বিশ্রামের পর আমাদের ভোরবেলার দিকে ব্লাড প্রেশার একটু কম থাকতে পারে। ও আচ্ছা, প্রেশারটা হাই ব্লাড প্রেশারটা হয় কখন? ব্লাড প্রেশার প্রথমত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড প্রেশার এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যেটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন। এটা সাধারণত বংশগত, জিনগত, এটা পরিবারে। হাইপারটেনশন বংশগত? নিশ্চয়ই, অনেকটা পরিমাণ। আচ্ছা, অনেকটা পরিমাণ। এবং এটাকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন। এছাড়া কিছু অসুখে ব্লাড প্রেশার পাওয়া যায়, তার মধ্যে প্রধান হচ্ছে কিডনির অসুখ। এরকম আরও অনেক অসুখ আছে, যেরকম প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়ে, এক্ল্যাম্পসিয়া হলে ব্লাড প্রেশার বাড়ে, হরমোনাল কিছু অসুখে ব্লাড প্রেশার বাড়ে, ওষুধ ব্যবহারের পরে ব্লাড প্রেশার বাড়ে, যেরকম কর্টিকোস্টেরয়েড, অ্যাড্রেনালিন, এগুলো অনেক কারণ আছে। আচ্ছা, তো ব্লাড প্রেশারের বেড়ে গেলে তো অনেক ক্ষতি নিশ্চয়ই শরীরের করতে পারে? হ্যাঁ, ব্লাড প্রেশারে তো শরীরে অনেক ক্ষতি করতে পারে। প্রথম কথা হচ্ছে যে ব্লাড প্রেশার হলে যেটা হয় আর কি, হার্টের নিজের উপরও একটা ক্ষতি হয়। হার্ট এই প্রেশার বেশি হলে এই প্রেশারের এগেনস্টে ব্লাড পাম্প করে করে আমাদের হার্ট ক্রমশ দুর্বল এবং অকেজো হয়ে পড়ে।
হার্ট বড় হয়ে যায়, যেটাকে আমরা বলি ডাইলেটেশন অফ হার্ট। এছাড়া হার্ট ফেলিওর হয়, করোনারি থ্রম্বোসিস হতে পারে, ব্রেনের আর্টারিতে থ্রম্বোসিস বা হেমারেজ হতে পারে, কিডনি খারাপ হয়ে যেতে পারে, চোখে ক্ষতি হতে পারে, এমনকি অন্ধত্ব হয়ে যেতে পারে ব্লাড প্রেশারের জন্য। আমরা প্রিভেন্ট করবো কি করে ব্লাড প্রেশারটা? ব্লাড প্রেশার প্রিভেন্ট করার প্রথম কথা হচ্ছে যে আমাদের কতগুলো জিনিস করতে হয়, যেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, যেটাকে আমরা আজকাল খুব বলি, জীবনযাত্রার পরিবর্তন করা। আমরা খাওয়া দাওয়া কন্ট্রোল করব, আমাদের ওজনটা যাতে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে, আমরা নিয়মিত ব্যায়াম করব, সেটা হাঁটাই হোক। ওজনের সঙ্গে হাই ব্লাড প্রেশারের সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। ওজন বেশি হলে, যেটাকে আমরা বলি যে আমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী যা ওজন হওয়া উচিত তার থেকে বেশি হলে ব্লাড প্রেশারের রিস্ক বেড়ে যায়। আচ্ছা, এইটা আমাদের জীবনযাত্রার পরিবর্তন করতে হবে, ধূমপান মদ্যপান বন্ধ করতে হবে। আর যেটা এই আমরা দুটোর সঙ্গে হাই ব্লাড প্রেশার রিলেটেড, ধূমপান মদ্যপান খুব বেশি রকম। আচ্ছা, এবং আমরা যেটা সবসময় পরামর্শ দিই, টেনশন করবেন না, যদিও টেনশনটা না করাটা তো অনেক সময় মানুষের হাতে এখন থাকে তো না, জীবন অনেক স্ট্রেসফুল হয়ে গেছে। কাজে সেক্ষেত্রে লোকের একটা হবি করতে হবে, সব সময় কাজের চিন্তা না করে একটু অবসর বিনোদন করা, একটু গান শোনা, বই পড়া, হয়তো টিভি দেখা, যতটা রিল্যাক্স থাকা যায়, যতটা রিল্যাক্স থাকা যায়, তাতে মানে ব্লাড প্রেশার হাই হওয়ার থেকে আমরা কিছুটা আমরা হয়তো বাঁচতে পারি। জেনারেলি তো আমরা প্রেশার ওভাবে তো সবসময় চেক করি না, করতে পারিও না। সিমটম দেখে কি বোঝা যাবে, কি কি সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে আমার প্রেশার হাই হয়েছে? ব্লাড প্রেশারের নানান রকম সিমটম হয়। প্রথম হচ্ছে একটা মাথা ব্যথা, একটা অসহ্য মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। তারপরে ব্লাড প্রেশারের কারণে যেসব জটিলতা বা কমপ্লিকেশন হয় সেগুলোর লক্ষণ, যেরকম একটু পা ফুলতে পারে, নিঃশ্বাসের কষ্ট হতে পারে, চোখের দৃষ্টিশক্তির অসুবিধে হতে পারে। ডক্টর সেন, কাদের এটা বেশি হয়? বেশি হতে পারে যাদের একটা বংশগত ইতিহাস আছে, বাবা মা ভাই বোনদের ব্লাড প্রেশার বেশি থাকলে তাদের ব্লাড প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের শরীরের ওজন বেশি, বয়স এবং উচ্চতা অনুযায়ী যাদের ওজন বেশি তাদের ব্লাড প্রেশার বাড়বার একটা সম্ভাবনা থাকে। যাদের জীবনযাত্রাটা একটু অলস, পরিশ্রম করেন না, খাওয়া দাওয়ার বাছবিচার করেন না, তাদের ব্লাড প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা আছে। যারা নিয়মিত কিছু বিশেষ ধরনের ওষুধ খান, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের ব্লাড প্রেশার হতে পারে। জেনারেলি এর চিকিৎসাটা কিভাবে করেন আপনারা? চিকিৎসা আমরা নিশ্চিত হইনি যে এর যে ব্লাড প্রেশারটা আমি বেশি পাচ্ছি এটা সত্যিই বেশি কিনা, না আমাদের মতন ডাক্তারবাবুদের গম্ভীর মুখ দেখে তার প্রেশার বেড়ে গেছে, এটা সম্বন্ধে নিশ্চিত হয়ে আমরা চিকিৎসা আরম্ভ করি। চিকিৎসার মধ্যে প্রথম যেটা আমরা কথা জোর দিই আজকাল সেটা হচ্ছে জীবনধারার পরিবর্তন করা, সিগারেট বন্ধ করা, ধূমপান বন্ধ করা, নিয়মিত ব্যায়াম করা, তারপরে খাওয়া কন্ট্রোল করা। আমরা এইগুলো করে 7-10 দিন বাদে যদি দেখি উপকার হচ্ছে আমরা এটাই কন্টিনিউ করি, যদি না হয় তখন আমরা ওষুধ দিই। ওষুধ নানান রকম আছে, প্রথম একটা ওষুধ দেওয়া হয়, তাতে কাজ না হলে তার সঙ্গে অন্য ওষুধ অ্যাড করা হয়। এখন ওষুধ দেওয়ার সময় আমরা প্রধানত চিন্তা করি যে ওষুধের দাম কত, আর দ্বিতীয় হচ্ছে যে ওষুধটা কভার করে খেতে হবে, ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বেশি আছে। কতদিন কন্টিনিউ করতে হবে ওষুধটা? মোটামুটি তার যদি ব্লাড প্রেশার হয়ে থাকে এবং এটা যদি এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন হয় তাকে ধরে নিন যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। এটা এড়াবার উপায়। একটা জিনিস শেষ করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে একটু পরামর্শ দিন আমাদের দর্শকদের খাওয়ার ব্যাপারে। খাওয়াটা তো আমাদের নিজেদের হাতে আমরা কন্ট্রোল করতে পারি। খাওয়াটা সম্বন্ধে যেটা আমরা বলি আর কি, যে যেহেতু আমাদের নুন শরীরে জমে গেলে ব্লাড প্রেশার বাড়ে, সেই জন্য খাবারে আমরা নুনের পরিমাণটা কমিয়ে দিই। এখন এ সম্বন্ধে কয়েকটা কথা আছে, যে নুন যে একেবারেই নুন ছাড়া সে আলুনি রান্না খাবে তা কিন্তু না। বিশেষ করে আমাদের মতন গরম দেশে, যেখানে গরমের সময় আমরা হয়তো সারাদিনে 1 কিলো নুন ঘামের মধ্যে দিয়ে শরীর থেকে বার করে দিই, সেখানে নুন আমরা একদম বন্ধ করতে বলি না, হয়তো শীতকালে বলি কম নুন খাবে। আমরা যেটা বলি যে পাতে আলগা নুনটা নেবেন না, আপনি রান্না যেরকম সেটা ব্যবহার করুন, আলাদা করে নুন। আর ডিম এগুলো শুনেছি, যেটা আমাদের কথা হচ্ছে যে আমরা যেটা বলি আর কি, যে ডিমে কোলেস্টেরল থাকে, রেড মিট বা পশু মাংসতে কোলেস্টেরল থাকে, কাজেই এগুলো খাওয়া
বারণ করা হয়। কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমের দেশে তাদের খাবারের মধ্যে প্রোটিনের পরিমাণটাই বেশি। তারা হয়তো দিনে 70 গ্রাম প্রোটিন খায়, তাদের রেস্ট্রিক্ট করা দরকার। আমরা তো সারাদিনে 1 টুকরো মাছ খাই, আমাদের ডিমের সাইজ এইটুকু। তাহলে আপনি বলছেন আমাদের এখানে ডিম খাওয়াটা রেগুলার একেবারে বাদ দেওয়া উচিত না। তাহলে আমরা কোন খাবারগুলো বাদ দেব? আমরা বাদ দেব ঘি, মাখন, ভাজা জিনিস কম। ডিম সপ্তাহে 3 থেকে 4টে ডিম অনায়াসে খাওয়া যায়। মাঝে মধ্যে খাসির মাংস খেলেও একেবারে বাদ নয়। কারণ একটা কথা মনে রাখবেন, যেটা বারণ করব মানুষের কিন্তু লোভটা সেই দিকে চলে যাবে। ওই দক্ষিণ দুয়ার খুলো না বললেই দক্ষিণ দুয়ারটাই আগে খুলবে। কিন্তু এগুলো আমরা নিজেরা রেস্ট্রিক্ট করব, আমরা নিজেরা এটা রেস্ট্রিক্ট করব। ধূমপান একেবারেই করব না, আর একটা ব্যায়াম করব, ওজনটাকে নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ ডক্টর সেন। নমস্কার। ডক্টর সেনের পরামর্শগুলো শুনলেন তো? ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার যতই রোগ হোক, কিন্তু এটা প্রিকশন নেওয়াটা সম্পূর্ণ আমাদের হাতে। দীপাবলি আপনাদের আনন্দমুখর হয়ে উঠুক এই কামনা করে আজ এখানেই শেষ করছি। তবে দীপাবলির আনন্দ করতে গিয়ে কিন্তু চিঠি লিখতে আমাদের ভুলবেন না। আমাদের ঠিকানাটা মনে আছে তো? আমাদের ঠিকানা হলো নারীর স্বাস্থ্য বিভাগ, আপনাদেরই জন্য। আপনারা আমাদের লিখে পাঠান এমন কোনো অসুখের কথা যাতে আপনারা ভুগেছেন বা আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব ভুগেছেন। শুধু ভুগেছেনই না, লড়াই করে বেঁচে উঠেছেন। সেই ডাক্তারদের ঘটনাও জানান যারা বাঁচিয়ে তুলেছেন, আপনাদের নতুন জীবন দিয়েছেন। ডাক্তার, অসুখ, হাসপাতাল এই সব কিছু শুনলে আমরা ভীষণ ভয় পেয়ে যাই, তাই তো? না, ভয় পাওয়ার কিছু নেই। আসুন না আপনাদের এই ঘটনাগুলো আমরা সমস্ত দর্শকের সামনে তুলে ধরি, দেখবেন আমাদের সব ভয় কেটে যাবে। মহিলাদের ফিটনেসের একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে বাস্ট লাইন টোনিং এবং বাস্ট লাইন শেপিং, এবং এতে মহিলাদের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে। আমি আজ কিছু কিছু এক্সারসাইজ আপনাদের দেখাবো, যাতে করে বাস্ট লাইন টোনিং এবং শেপিংয়ের সাথে সাথে হাঁপানি, অর্থাৎ যাকে আমরা বলি অ্যাজমা, এবং ব্রেথলেসনেস, এটাও কিন্তু কমাতে সাহায্য করে। আমিও কিন্তু একসময় এই রোগের শিকার ছিলাম, এখন সম্পূর্ণ রোগমুক্ত। আপনারা অভ্যাস করুন না। নমস্কার, আমি নারীর কমলিকা। প্রতিদিনের মতো আপনাদের সামনে নিয়ে এসেছি এই বিউটি সেগমেন্ট, কিন্তু আজ একটা বিশেষ দিন। হ্যাঁ, আজ দীপাবলি, আমাদের অত্যন্ত আনন্দের দিন, উৎসবের দিন। এই দিনে শুভেচ্ছা জানিয়ে আমার তরফ থেকে এবং নারীর সকলের তরফ থেকে আজকের এই সেগমেন্ট, আমাদের বিউটি সেগমেন্ট শুরু করতে যাচ্ছি। আমাদের সঙ্গে যিনি রয়েছেন আজ, আমাদের অতিথি, দুজন অতিথি রয়েছেন। একজন আমাদের লাবণ্য বিউটি ক্লিনিকের সুক্তা সাহা, আর একজন মডেল, কিন্তু তাকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আপনাদের খুব প্রিয় ছবি, ছায়াছবি চ্যাম্পিয়নের নায়িকা সন্ধিতা। নমস্কার সুক্তাদি, আজ আপনি আমাদের এই উৎসবের দিনে কি উপহার দিচ্ছেন দর্শক বন্ধুদের? আমি ওর চুলে একটা সুন্দর একটা স্টাইল করে দেখাবো, হেয়ার স্টাইল করে দেখাবো। আচ্ছা, সেটা দীপাবলি স্পেশাল হবে। ভেরি গুড। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমত বোধহয় একটা পনিটেল বেঁধে নিয়েছিলেন আপনি। দুটো পনিটেল বেঁধে নিয়েছি আমি। আচ্ছা, দুটো? এই একটা, এই একটা, দুটো। আচ্ছা, দুটো থাকে, দুটো পনিটেল বাঁধা হয়েছে পর পর আর কি, পাশাপাশি নয়। এবারে সেটা ওপর নিচ করে আপনি চুলটাকে প্রথমে ওপরে তুলে নিয়ে কিছু ক্লিপ আটকে দিলেন, হালকা বোধহয় ব্যাককম করছেন, তাই তো? ব্যাককম করছে।
এবার নেক্সট যে পনিটেলটা করেছিলাম ওর থেকে হাফ নিলাম, দুটো সমান অংশে ভাগ করলাম। আচ্ছা, আমি একটু অ্যাসিস্ট করার জন্য ডেকে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন, আপনি আসুন। আচ্ছা সুপ্তাদি, এখন তো আপনার পুরোটাই দর্শক বন্ধুরা দেখছে, আমি এদিক থেকে দেখতে পাচ্ছি। প্রথম পনিটেলের ব্যাপারটা তো বুঝলাম, হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয়টা- পনিটেল যেটা পেছনে ছিল সেটাকেও আর নিচে একটা ছিল। রোল করলাম। না, সেটাতে আপনি আরো দুটো ভাগ করে নিয়েছিলেন। হ্যাঁ, দুটো ভাগ করে একটা দুটোই আচ্ছা। রোল করব। আর এটাকে আপনি টুইস্ট করে রোল করছেন। তিনটেই রোল, তিনটে রোল না, রোলের পদ্ধতিটা, টেকনিকটা একটু জিজ্ঞেস একটু ব্যাককম করে। আচ্ছা, একটু ব্যাকআপ করে আপনি আঙুল দিয়ে সেটাকে রোল করছেন। এটা কি ধরনের চুলে খুব ভালো আসবে? মানে স্ট্রেট চুলে। স্ট্রেটের। আর যাদের কোকড়া চুল তারা এটা করতে পারবে না, মানে করতে পারলে ওটা খুব ভালো খেলবে না, তাদের খেলবে চুলে। না, তাছাড়া করা যাবে না কেন, একটু ড্রায়ার দিয়ে একটুখানি স্ট্রেট করে নিতে হবে চুলটাকে, আচ্ছা, ব্লো ড্রাই করে। আর কি ধরনের মানে লেন্থটা কি হওয়া দরকার? লেন্থটা মিডিয়াম হলে খুব ভালো হয়। আর খুব বড় বা খুব শর্ট চুলে তো হবে না এটা নিশ্চয়ই। খুব শর্ট চুলে না, খুব লম্বা চুলে যায়, মিডিয়াম চুলে এটা ভালো হয়। আচ্ছা, আর এই সন্ধ্যা অনুষ্ঠানগুলো যেরকম আজকে এত বড় একটা উৎসবের দিন আমাদের, আমরা যদি বেরোতে চাই, যদি একটু ডেকোরেট করতে চাই, হ্যাঁ, সেটাও ডেকোরেট করতে পারি। সেটা করে দিচ্ছি। ডেকোরেশন ছাড়া তো এখন চুল বাঁধা হবেই, সব চুলে কিছু না কিছু ডেকোরেশন করতেই। তাহলে সন্ধিতা, এই চুলটা তুমি আর আজ খুলো না, বুঝলে? কারণ সন্ধেবেলা সবাইকে তাক লাগানোর জন্য চুলটা আমার মনে হয় ফাটাফাটি। ওর একটু ছোট ছোট চুল আছে তো, ওগুলো একটু ক্লিপ আপ করে দিতে। সেটা মনে হয় হেয়ার স্প্রে দিয়ে সেট হয়ে বসে যাবে। হ্যাঁ, সন্ধিতা বোধহয় মনে মনে অলরেডি প্ল্যান করছে আজকে সন্ধ্যাবেলা মানে কোথায় ঠাকুর দেখতে বেরোবে, কার সঙ্গে কি পার্টি, বেরোনো, উৎসবের আলো, প্যান্ডেল, পুজো। আমার একটু অসুবিধা হচ্ছে, সামনে আয়না নেই তো, আমি নিজে দেখতে এই তো পাচ্ছি। আমি আপনার আয়না, আমার রিফ্লেকশনে ওকে দেখুন না চুলটা। হ্যাঁ, তোমার হাসি মুখটা দেখলেই বুঝতে পারবো যে ভালো হচ্ছে কিনা। সত্যি অপূর্ব হয়েছে, থ্যাংক ইউ। কিন্তু আর কিন্তু এটা তো বেশি সময় লাগলো না এটা আপনার। ঘরে নিজেরাই করা যায়, দুটো রোল করে সেটাকে 3 ভাগ করে নিয়ে নিজেরাই আর করা কোনো যায়। সময় সাপেক্ষর ব্যাপার নয়, বেশ তাড়াহুড়ো করে হয়ে গেল। আর এটা সব রকম তুমি ট্র্যাডিশনাল হিসেবেও ব্যবহার করতে পারো, ওয়েস্টার্ন আউটফিটস এর সঙ্গেও যেতে পারে। বাহ, তাহলে তার কোনো কথাই নেই। আচ্ছা, আমরা তো বেশ খুব অ্যাপ্রিশিয়েট করছি, একটু দর্শক বন্ধুরা এটা দেখুক আর তারাও অ্যাপ্রিশিয়েট করুক। কি অপূর্ব না? 1 মিনিট, আমি একটুখানি স্প্রেটা লাগিয়ে ছোট ছোট চুলগুলো। আচ্ছা, এই স্প্রেটা কেন আমরা ইউজ করি? এতে ওই চুলে ছোট ছোট চুলগুলো যেগুলো আছে না, এগুলো উড়বে। কিন্তু এতে চুলের ক্ষতি হয় না তো? না না, এটা চুলের কোনো ক্ষতি হয় না, খুব লাইট। এটা যেটা ল্যাকার সেটা চুলের ক্ষতি হয়, এটা হচ্ছে হেয়ার স্প্রে। আচ্ছা আচ্ছা, বাহ। আর এতে বোধহয় সেটও থাকবে হ্যাঁ, যতক্ষণ আপনি চাইবেন। যতক্ষণ। তাহলে কেমন লাগলো আজকের এই উৎসবের দিনের আমাদের সুপ্তাদির উপহার? ভালো না? আপনারা কেউ যদি সুপ্তাদির সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর আমাদের বিউটি সেগমেন্ট কেমন লাগছে সেটা লিখতে কিন্তু ভুলবেন না। আমাদের ঠিকানা হলো, আর আমাদের কম্পিটিশনে একটা নতুন সেগমেন্ট আমরা অফলেট শুরু করেছি। আপনারা চট করে একটা ছবি তুলে আমাদের পাঠিয়ে দিন। যার ছবি আমাদের সব থেকে ভালো লাগবে তাকে আমরা নারীর ফেস অফ দ্য উইক পুরস্কার দেব। পুরস্কারটা কি জানেন? তিনি স্বয়ং নিজে এখানে এসে যোগদান করতে পারবেন। তাহলে আর কি চাই? চট করে ছবি তুলে পাঠিয়ে দিন আর নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন। খুব ভালো থাকুন, ভালো রাখুন। অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে দীপাবলির। এখানে আমাদের বিউটি সেগমেন্ট শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সুপ্তাদিকেও অনেক অনেক ধন্যবাদ। আর সন্ধিতাকে কিন্তু ধন্যবাদ দেব না, ও তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সাজাও আলোয় ধরিত্রী রে। দুর্গাপুজো লক্ষ্মী পুজোর রেশ কাটতে না কাটতে কলকাতার আকাশে ছেয়ে যায়
দীপাবলির আলোকবন্যা। আর কালী পুজোর আনন্দ মানেই আতশবাজির ফুলঝুরি, বারুদের ঝাঁঝালো গন্ধ, আরতি, আরতি মানে ধুনোর গন্ধ, মানে সব মিলেমিশে কেমন একাকার হয়ে যায় না। আর একটা ব্যাপার, এই দীপাবলির মানে কালী পুজোর রান্নাবান্নাও কিন্তু একটা বিশেষ ধরনের, এর একটা বৈশিষ্ট্য আছে। সেই জন্য আছে নারীর রান্নাঘর, আমি মনামি, আমার সাথে পিঙ্কি। আর আজকে এখানে আমাদের সঙ্গে রয়েছেন এসবি কেটারারের কর্ণধার মিস্টার সন্দীপ গাঙ্গুলি। সন্দীপ দা, আপনি আমাদের কালী পুজো স্পেশাল বা দীপাবলি স্পেশাল কি রান্না খাওয়াচ্ছেন? কালী পুজোয় তোমাদের মটন কোরমা। মটন কোরমা রেদে মানে যেরকম ফেস্টিভ্যাল সেরকম মেনু আর কি, বেশ জমকালো একটা। জমকালো টেস্ট, হ্যাঁ একটু স্পাইসি কিন্তু খুব টেস্টি। এটা কি, আচ্ছা মটন কোরমা এটা কি ডিনারের জন্য ভালো না লাঞ্চের জন্য? মানে আমার মতামতে তুমি যদি লাঞ্চ করো তাহলে ভাত দিয়ে করবে, খাবে এটা। যদি ডিনার করো রুটি দিয়ে খাবে। রুটি দিয়ে খাবো। তবে আমার মনে হয় এটা যেহেতু এটা দুটো দিয়েই খাওয়া। আচ্ছা, এটা যেহেতু কালী পুজো স্পেশাল, সেজন্য এটা ডিনারের জন্যই হোক, আমরা রুটি দিয়েই খাবো। আচ্ছা তাহলে কি কি লাগছে? আচ্ছা, এটা হলো মাটন, ঠিক আছে? এটা আমি দই দিয়ে আর ভিনেগার দিয়ে একটু ম্যারিনেট করি। এটা কত ম্যারিনেট করে রাখতে হবে? এটা 15 থেকে 20 মিনিট। আচ্ছা, ঠিক আছে। 15 থেকে 20 মিনিট। এই রান্নার জন্য লাগবে ঘি, নুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, এটা গরম মশলা, এটা নারকেলের দুধ, আচ্ছা, এটা কাঁচা লঙ্কা, আস্ত, টমেটো কুচনো, শুকনো লঙ্কা, এটা আলু আর ডিম। এটা সেদ্ধ করা আছে মনে হচ্ছে। হ্যাঁ, ডিমটা সেদ্ধ করা আছে, আলুটাও সেদ্ধ করা আছে। আচ্ছা, এইদিকে কি কি দেখা যাচ্ছে? আর এখানে গোলমরিচ, হলুদ, পেঁয়াজ কুচনো। আর এতে সরষের তেল লাগছে তো? মানে মাটন সরষের তেলে বেশি টেস্টি। হ্যাঁ হ্যাঁ। প্রথমে কি করতে হচ্ছে? তেল দিতে হচ্ছে তো? প্রথমে আমি এতে তেল দেবো। এটা একটু রিচ রান্না। একটু তেল কি বেশি লাগবে? একটু তেল বেশি লাগবে। আচ্ছা, মাটনের কোরমা যেহেতু বলছেন, তো এই কোরমা ব্যাপারটা বা এই কোরমা এই গ্রেভিটা, হ্যাঁ এটা একটু স্পাইসি মশলা, একটু থিক গ্রেভি। আচ্ছা, কিন্তু এটা কি আমাদের অ্যাবসলিউটলি ইন্ডিয়ানই মনে হচ্ছে? হ্যাঁ একদম ইন্ডিয়ান। এই তেলটা একটু গরম হয়ে যাবে। তেলটা একটু গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা আগে দিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা একটু বেশি লাগছে না? হ্যাঁ, পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজতে হবে। আচ্ছা, পেঁয়াজ ভাজতেই বোধহয় সব থেকে কম টাইম লাগে। পেঁয়াজটা দেখ মোটামুটি একটু ব্রাউনিশ হয়ে এসেছে। হ্যাঁ, ব্রাউন হয়ে গেছে তো? এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা পুরো ঢেলে দিলাম। ঠিক আছে, তুমি এটা নাড়ো। এরপর কি লাগছে? এবার একটু চিনি দেবো। 1 চামচ চিনি দেবো। আচ্ছা, চিনিটা 1 চামচ মানে কি যে যেরকম খাবে? এটা না, আন্দাজ। হ্যাঁ, যে যেরকম খাবে তো 1 চামচ দিলে যথেষ্ট। টেস্ট অনুযায়ী মিষ্টি খেতে। আচ্ছা, চিনিটা তেলের সাথে দেওয়ার কোনো এটা লাল হয়ে যাবে। আচ্ছা, মানে চিনিটা আপনার এই যে ঝোলটা হবে সেটাকে একটু লাল করতে সাহায্য করবে। আমার মনে হয় এতে চিনিটাও কমই দেওয়া উচিত, আপনি যেরকম দিলে একটু ঝাল ঝাল হয় ভালো, যাতে ওই লাল লাল কালারটা আসে। ঠিক আছে। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আদা বাটাও 1 চামচ। ঠিক আছে। এইবার এতে শুকনো লঙ্কা 1 চামচ দিলাম। শুকনো লঙ্কা বেশ 1 চামচ মানে আর একটু ভালো মতোই। হ্যাঁ, তবে ঝাল হবে না, দেখিস। 1/2 চামচ হলুদ। আচ্ছা সন্দীপদা, এই যে গ্রেভিটা, মানে গ্রেভি এখনো ঠিক হয়নি, মানে এই যে মশলাটা যে কষতে কষতে এই যে প্রায় শুকিয়ে যাচ্ছে, তো তখন কি মানে ধরে যাওয়ার কোনো ভয় নেই? এটা নাড়তে থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা আমি
আধ চামচ গোলমরিচ দিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা মনে হচ্ছে হয়ে গেছে না? হ্যাঁ কষা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি হ্যাঁ, কি কি দিয়ে ম্যারিনেট কর? দই আর ভিনিগার দিয়ে মেখে দই আর রেখেছিলাম। ভিনেগার দিয়ে। এটা আমি আচ্ছা। এর মধ্যে দেব। ঠিক আছে, আচ্ছা, দইটা কি দই দিয়েছেন? টক দই। টক দই। এটা বাড়িতে পাতা টক দই হলেও হয়ে হ্যাঁ। যাবে? বাড়িতে পাতা হলে বোধহয় ভালো হবে না? বাড়ির সব জিনিসই ভালো, দইটা মেখে দেবো। মানে যে কষা মশলাটা হুম। যাতে পুরো মাংসটার মধ্যে যায়। তো একটু একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা মোটামুটি পরিমাণ মতো। পরিমাণ মতো। আমি একটু নাড়িয়ে দিই। হ্যাঁ, সন্দীপ দা, খুব ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে। হ্যাঁ মোটামুটি এটা কষা হয়ে গেছে। দেখো একটু তেল ছেড়েছে, আচ্ছা একটু অয়েলি দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এটা কতক্ষণ সময় লাগবে? এইবার একটু সময় লাগে, তাই না? মাটন তো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সময় লাগবে। আচ্ছা, এবার আমি এতে একটু জল দেবো। আমি হাতে করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল দেবো। 1 কাপ পরিমাণ। এটা আমি আমার হাতে মানে চায়ের কাপ। হ্যাঁ, চায়ের কাপের 1 কাপ জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধতে বসাবো। মাটন তো সেদ্ধ না হলে আচ্ছা, মোটামুটি ওই 10 থেকে 10-15 মিনিট কষার পরে জলটা দিয়ে তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রাখতে সাদাটা হবে। সেদ্ধ করতে হবে। ঠিক আছে, একটু এই দেখো এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা আমি দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ মাটনটা। ঠিক আছে, মনে হচ্ছে এবার হয়ে গেছে না রে? হ্যাঁ এবার সেদ্ধ হয়ে গেছে। একদম দেখুন সেদ্ধ হয়ে গেছে মাংস। এইবার আমরা নারকেলের দুধ দেবো। ঠিক আছে, নারকেলের দুধ। আচ্ছা, এটা কি আপনি মানে নিজে তৈরি করেছেন নারকেলের দুধ? হ্যাঁ, নারকেল পুড়ে হ্যাঁ। আর দুধটা বার চিপে দুধ বার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এতে চিনি চিনি কিছু কি দেওয়া আছে না এটাতে? কিছু শুধু নারকেলের নারকেলের দুধ দুধ। আছে। কিন্তু এটা দেওয়া হচ্ছে কেন? এটা কি ঠিক করবার জন্য, মানে যেটা টেস্ট ভালো হবে, থিকও হবে। আচ্ছা এর সাথে কাঁচা লঙ্কা 4টে চিড়ে দানা বার করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আস্তো না? আস্ত। ঠিক আছে, এই নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু রংটা একটু চেঞ্জ হয়ে গেল না? একটু মানে সাদাটে হয়ে গেল আগের থেকে। কিন্তু অনেক ঘন হয়েছে না? এটা একটু বেশ কিছুক্ষণ সময় লাগবে না? হ্যাঁ, এটা একটু নেড়ে কিছুক্ষণ বেশ হয়ে এসছে। ঘন হয়ে গেল না হ্যাঁ, ঘন হয়ে গেছে গ্রেভিটা? হয়ে এসছে। এবার এটাকে আমরা ঘি গরম মশলা দিয়ে ঘি, এখনো ঘিটা দেওয়া হয়নি। ঘিটা দিলে আবার এটা আরেক রকম গন্ধ লাস্টে, বেরোবে। হ্যাঁ, এটা লাস্টে দাঁড়া একটা দিতে হয়। চামচ। এই রান্না হয়ে এসছে। এবার আমি এটা ঘি দিচ্ছি। জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে 2 চামচ মতন। সমস্ত ঘি। বেশি দিলেও আপত্তি নেই। হ্যাঁ, এটা আর নাড়বেন না। আচ্ছা, আচ্ছা, একটু গরম মশলা। গরম মশলা, ঘি, গরম মশলা, মানে এটা শাহি শাহি ব্যাপার। এবার দেখুন কি সুন্দর স্মেলটা আসছে। মোটামুটি বোধহয় হয়েই গেছে না? হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। এবার আপনি একটা প্লেট দিন। বড় সরো দেখে এটা হবে। হ্যাঁ দিন আপনি। আমি মনে আছে। জাস্ট ওপর থেকে একটু গ্রেভিটা দিয়ে দেওয়া। এই আলু দুটো। আচ্ছা, আলু দুটো ওর মধ্যেই দিতে হবে? হ্যাঁ, তাহলে টেস্ট চলে আসবে আলুতে। আচ্ছা, এই আলু সেদ্ধটা কি এই নামানোর আগেই দিতে হবে? হ্যাঁ, টেস্টটা আসবে কি আলুর মধ্যে, মানে হ্যাঁ, স্বাদটা হ্যাঁ, একটু ঢুকবে আগে কি? দিয়ে দেবেন। একটু আগে দিতে হবে তাহলে আলুটা। স্বাদ চলে আসবে। কালার কম্বিনেশনটা দারুণ না? মাটন কলা হয়ে গেছে আমাদের রান্না। আমরা টেস্ট করি। দে একটা চামচ দে। আমরা কি গ্যাসটা অফ করে দেবো? না, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি গ্রেভিটাই একটু টেস্ট করি। মানে আগে যখন গ্রেভিটা হচ্ছিল তখনই তো বলছিলাম আমার ওটাই খেতে বেশি ইচ্ছে করছে। ভীষণ ভালো হয়েছে, তুই টেস্ট কর। এটা কিন্তু একটু বেশ টক টক হয়েছে না? সেটা ওই দইটা আছে বলে, ম্যারিনেট করার সময় দইটা দেওয়া ছিল বলে।
সত্যি ভালো হয়েছে। মাটন কোরমা করতে যা যা লাগবে: পাঁঠার মাংস 500 গ্রাম, পেঁয়াজ 2টো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লঙ্কা 1 চা চামচ, গোলমরিচ 8 চা চামচ, নারকেলের দুধ, গরম মশলা 1 চা চামচ। ফ্রাইং প্যানে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এরপর পরিমাণ মতো আদা, রসুন, গোলমরিচ দিয়ে কষতে দিন। ম্যারিনেট করা মাংস তারপর ছেড়ে দিন। আরও কিছুক্ষণ কষার পর 2-1 কাপ জল দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে তাতে নারকেলের দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলুন। নামানোর সময় অল্প ঘি আর গরম মশলা দিয়ে দিন। প্লেটে ডিম সেদ্ধ করে এবং আলু সেদ্ধ করে সুন্দরভাবে গার্নিশ করে পরিবেশন করুন। আপনারা বাড়িতে রান্না করে ফেলুন। রান্না করে কিরকম লাগলো, মানে খেয়ে কিরকম লাগলো, অবশ্যই আমাদের চিঠি লিখে জানাবেন। আর কালী পুজোতে কিন্তু এটা অবশ্যই রান্না করবেন। আর হ্যাঁ, পুরস্কারের ব্যাপারটা সেটা হলো যে আপনাদের কাছে কোনো নতুন রেসিপি থাকলে সেটা আমাদের লিখে জানান। সেরা রেসিপি যিনি পাঠাবেন তাকে আমরা পুরস্কৃত করব। আর শুধু তাই নয়, আপনি আমাদের নারীর রান্নাঘরে এসে রান্না করতে পারবেন আপনার রেসিপি। তাহলে আবার পরের দিন দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কালী পুজো খুব ভালো করে এনজয় করুন। আজকে আসি। আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাদের সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে। ছোটদের জানালাম আমার ভালোবাসা। আপনাদের দীপাবলি যেন মঙ্গলময় হোক, যেন শুভ হোক। শুধু একটাই অনুরোধ, আপনারা দয়া করে শব্দহীন বাজি জ্বালাবেন। দীপাবলি হচ্ছে আলোর উৎসব, তাই আলোতেই মেতে থাকবেন। আজকে আসি তাহলে, নমস্কার।